भैया हमें तो जीवित ली जल भाई पता जाए इधर क्या होता बेसी आगे उन्हीं बोल की बोल সম্মানিত সাংবাদিক সাংবাদিক সম্মেলন না আমাদের সিনিয়র ডায়নামিক বরিশালের বরিশাল সদর ৫ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী উনি তো বরিশালে আসলে আপনাদের সাথে সাক্ষাৎ হয়। আজকের এখানে আসার উদ্দেশ্য হলো আপনাদের সাথে চক্র শুভেচ্ছা বিনিময় কুশলাদি, এই জন্যই আজকের এখানে আসা। দুপুরে আমি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির ভাইয়ের সাথে আলোচনা করেছি। ওনাকে বলছি একটু প্রেস ক্লাব আসবেন, আপনাদের সাথে একটু সাংবাদিক ভাইদের সাথে একটু চা চক্র শুভেচ্ছা বিনিময় সাক্ষাৎ, এই জন্য আজকের এখানে সেই হিসাবে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্যই আসছেন। যেহেতু শাহিকা চরমনে ইতিপূর্বে বরিশালের জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন, নির্বাচনে তিনি প্রার্থী ছিলেন। এরপরে আগামী 12 আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং কুশলাদির জন্য এখানে আজকের আসা এবং চা চক্র এখানে আসা। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিচয় পর্ব করবেন আমাদের লিটন হুমায়ুন কবির ভাই। এটি হুমায়ুন কবির। একদিকে বলতে আমার ছোট ভাই আমি এখন মন ভাই আমরা একটি স্টিল ছবি নিয়ে পাঠাই হাপার আমরা ই করি পরিচয় লাগবে না জিবিডল বেরি যান এই নাকি ভাই শুভেচ্ছা বক্তব্য দেন হুজুর শুভেচ্ছা বক্তব্য মাইক নিয়ে লানো একটা ছবি নিয়ে আমরা দেই মুরব্বি মাইক নিয়ে হুজুর মাইক চলে যাও মাইক সুন্দর সবাই সামনে ক্যামেরায় আসলে আজকে এখানে আমরা একত্রিত হয়েছি। দীর্ঘদিন পর্যন্ত সাংবাদিকদের সাথে আমার সাক্ষাৎ হয় নাই, আলোচনা হয় নাই। দীর্ঘদিন পর্যন্ত ব্যস্ত ছিল, ভিন্ন ভিন্ন সাংগঠনিক প্রোগ্রামগুলি সেরেছি। সাংবাদিকদের সাথে দীর্ঘদিন পর্যন্ত আলোচনা হয় নাই, একসাথে বসা হয়নি। এর জন্য হঠাৎ চিন্তা করলাম যেহেতু বরিশাল আসছি, দেশের বিভিন্ন ঘটনা ঘটে গেছে, তার সামনে নির্বাচন আসতেছে, অনেক সাংবাদিকরা প্রশ্ন করে নির্বাচন কেমন চান, কিভাবে হবে, সংখ্যা প্রকাশ করেন কি করেন না, নির্বাচনে সুস্থ হবে, অবাধ হবে, নিরাপদ হবে,
এই বিষয়ে সাংবাদিকরা অনেক সময় প্রশ্ন করেন। বর্তমানে পরিস্থিতি আমরা সবাই জানি যে বাংলাদেশের অবৈধ খুনগুলি বেড়ে গেছে। গত পরশুতেও একটা হত্যা হয়েছে, এরপরে হাদিতে হত্যা হয়ে গেছে, এরপরে হাজারো মানুষের মধ্যে হুমকি ধমকি চলতেছে। এখনো পর্যন্ত বিরোধী দলকে যারা শক্তিশালী নিজেদেরকে দাবি করে তারা হুমকি ধমকি দিচ্ছে। ইদানিং আমি বরিশালের বিভিন্ন জায়গায় শুনতেছি যে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন দলের লোকেরা হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। আমরা মনে করি যে দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে নির্বাচন হয়নি। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাতক পাখি নিয়ে তাকিয়ে আছে আগামীতে সুস্থ অবাধ নির্বাচনের জন্য, যেখানে তারা নির্বিঘ্নে তারা ভোট অধিকার প্রয়োগ করতে পারবে, যেখানে মারামারি থাকবে না, যেখানে পেশি শক্তি ব্যবহার করা হবে না, কালো টাকার সরাসরি যেখানে থাকবে না, যেখানে প্রশাসন থাকবে নিরপেক্ষ। কিন্তু আমরা ইদানিং দেখেছি যে অন্তর্বর্তী সরকার সে আসলে নিরপেক্ষতা রক্ষা করতে পারেনি। যেমন দেখা যায় বিভিন্ন সময় দুই একটা দলকে নিয়ে, দুই তিনটা দলকে নিয়ে তারা বৈঠক করে। তার মানেটা কি? যদি দুই তিনটা দল নিয়ে বৈঠক করে তাহলে অন্য দলকে তারা অবজ্ঞা করছে, এটা তার নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। এটা বৈষম্য আমরা দেখছি, এটা ঠিক না। হয়তো বা সে রাজনৈতিক দলের সাথে নির্মিং করবে, মিটিং করবে, সবাইকে নিয়ে করবে, করবে না তো সে নিজের লোকজনকে নিয়ে করবে, এটা খুব সুন্দর। কিন্তু সে দেখছি যে এটা সে নিরপেক্ষতা হারিয়ে ফেলছে। এর জন্য আমরা সংক্ষিপ্ত জানি না আগামীতে সে কোনো দিকে ঝুঁকে পড়ে কিনা, এটা আমাদের দেখার বিষয় আছে। এরপরে আমরা এখনো দেখতেছি যে যারা প্রোটোকল পাওয়ার এখন পর্যন্ত সেই পর্যায়ে যায় নাই, অর্থাৎ সরকারি প্রোটোকল পাওয়ার জন্য সরকারের একটা আইন কানুন আছে, কিন্তু সেই আইন কানুনের মধ্যে না পৌঁছা পর্যন্ত দেখা যায় আমরা সরকারি প্রোটোকল গুলি সেই অনুযায়ী দিচ্ছি। আমি জানি না দেশের কোন ল এই আইন ঠিক আছে কি নাই, এটা আমি বোধগম্য না, এর জন্য আমি জানি না আগামী প্রশাসন কি কোনো দিকে ঝুঁকে যায় কি যায় না, সে ব্যাপারটা আমরা সন্দিহান। এর জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, প্রশাসনকে বলবো যে দেখেন মানুষ চাতক পাখির ন্যায় আগামী নির্বাচনের দিকে তাকিয়ে আছে, মানুষ ভোট দিতে চায়। কাজে আমি অনুরোধ করব যে আপনি কালিমা লেপন করবেন না। আপনি দেখেছেন বর্তমান, আমি সিইসি কে বলবো, আপনি দেখেছেন বিগত দিনের যারা সিইসি ছিল তাদের পরিণতি কি হয়েছে, এগুলো আপনারা সবাই প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছেন। অপদস্থ, অপমান হয়েছে। আমি চাই না ভবিষ্যতে কোনো সিইসি এইভাবে মবের আওতাধীন চলে আসুক, তাদের ব্যাপারে মব সৃষ্টি করা হোক, আমরা চাই না। তারা শ্রদ্ধা ভাজন আমাদের লোক, তারা শ্রদ্ধার সাথে থাকবে, সম্মানের সাথে থাকবে, এটা আমরা চাই। কাজে আগামী নির্বাচনে যেন কোনো অবস্থাতেই পেশি শক্তি ব্যবহার করা না হয়, কালো টাকার সরাসরি না হয়, কেউ কাউকে হুমকি ধমকি দিতে না পারে। এর জন্য সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আপনারা হলো এদেশের মুখপাত্র, আপনারা এদেশের কণ্ঠ, আপনারা এদেশের মানুষের আবেগ, আপনারা এদেশের মানুষের বিবেক। আমি মনে করি যে দেশের সাংবাদিকটা নিরপেক্ষ হয় সেই দেশ কোনো অবস্থাতে বিপক্ষে যেতে পারে না। যে দেশের সাংবাদিকরা নিরপেক্ষ হয় সে দেশ সুষ্ঠু এবং সুন্দরভাবে চলতে পারে। কিন্তু সাংবাদিকরা যখন নিরপেক্ষতা হারিয়ে ফেলে তখন সেই দেশ আর ভালো চলতে পারে না। এর জন্য আমি আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে অনুরোধ করবো, আসুন না। আমরা বিগত দিনে বহুত কিছু করেছি এবং তার পরিণত দেখেছি। শুধু একটা বারের জন্য আগামী নির্বাচনে এবং এই দেশের কল্যাণের জন্য আমরা সবাই নিরপেক্ষ। যে দোষী, যে কালো তাকে কালো বলি, যে দোষী তাকে দোষী বলি, যে সাদা তাকে সাদা বলি, সাদাকে কালো না বলি, কালোকে সাদা না বলি। আর একটা কথা বলবো, আগামী নির্বাচনে যেরকম দুদুকে চেয়ারম্যান সাহেব যে কথা বলেছেন, তিনি বলেছেন আপনার দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করবেন আর দুর্নীতিমুক্ত দেশ চাবেন, এটা সম্ভব না। আমি মনে করি দুদুকের চেয়ারম্যান সাহেবের কথাটা আপনাদের সবার কলমে আসা উচিত, আপনাদের সবার বক্তব্যে এই কথাটা আসা উচিত। যদি আপনারা এই কথাটাকে বেশি বেশি শেয়ার করেন, প্রত্যেকের একই বক্তব্য হয় যে আমরা দুর্নীতিবাজদেরকে কোনো অবস্থায় নির্বাচিত করব না। দুর্নীতিবাজদেরকে নির্বাচিত করে দুর্নীতিমুক্ত দেশ গড়া যায় না। যদি আপনারা আপনাদের কলমে, আপনাদের বক্তব্যে এই কথাকে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে আমি মনে করি জনগণ সচেতন হবে।
জনগণ সচেতন হবে, আমরা দেশ থেকে বাঁচাই, আর দেশটাকে ধ্বংস করতে চাই না। দেশ কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, কেউ কথা মানছে না। আজকে প্রশাসনের অবস্থা দেখেছেন, প্রশাসন কি কেউ মানছে না। আমাদের জনগণের মধ্যে অনৈক্যতা চলে আসছে। এই দেশটাকে ঐক্যবদ্ধভাবে রক্ষা করতে হবে। যদি আপনারা ঐক্যবদ্ধভাবে রক্ষা না করেন, তাহলে দেশের ভবিষ্যৎ, এই ভূখণ্ড নিয়ে কিন্তু আমাদের সংখ্যা আছে, আমাদের খুব ভয় ঘুরছে, না জানি কি হয়ে যায়। এই জন্য আসুন আমরা সম্মিলিতভাবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে ইনশাআল্লাহ যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ তাদেরকে আমরা ভোট দেব না। যেটা বড় বড় শুধু দুর্নীতি না, আমরা গভর্নর সাহেবের কথা বলছি, গভর্নর সাহেব একই কথা বলছে, দুর্নীতিবাজদেরকে ভোট দেওয়া যাবে না। গতকালকে তো আমাদের প্রধান উপদেষ্টাও একই বক্তব্য দিয়েছেন, একই বক্তব্য দিয়েছেন। কাজে এই বক্তব্যটা তো আমাদের সবাই হয়, সব জনগণের হয়, সমস্ত সাংবাদিকদের হয়। তাহলে আমি কি মনে করি, বিশ্বাস করি অবশ্যই বাংলাদেশের জনগণ দুর্নীতিবাজদেরকে, চাঁদাবাজদের প্রত্যাখ্যান করবে। আসুন আমরা সম্মিলিতভাবে দেশটাকে গড়ার চেষ্টা করি, এইটা আমার মূল বক্তব্য। এবং অনেকদিন পর্যন্ত আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, এই জন্য দেখা সাক্ষাৎ করে আসছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা নমিনেশন পেপার সাবমিট করার পরে আবার আপনাদের সাথে বসবো ইনশাআল্লাহ। এখন প্রশ্ন আছে? জি একটা প্রশ্ন আছে। জি আমি ফেরদৌস সোহাগ, এখন টেলিভিশনের স্পেশাল করেসপন্ডেন্ট। জি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে যে ওসমান হাদির হত্যার ঘটনার পরে আপনারা যারা প্রার্থী আছেন, অন্যান্য বছর আমরা দেখি যে নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি আমরা দেখি স্পেশালি, কিন্তু এবার সেই ঘটনাটি ওইভাবে তোড়জোড় করে হচ্ছে না। আপনারা যারা প্রার্থী হিসাবে আমরা জানি, তো তারা এই বিষয় নিয়ে আপনারা শঙ্কিত কিনা, নিজের নিরাপত্তা নিয়ে, পাশাপাশি ভোটারদের নিরাপত্তা এবং সবকিছু মিলিয়ে বরিশাল অঞ্চলে প্রায় 1/4 ভাগ গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুসারে ঝুঁকিপূর্ণ। বিষয়ে কি বলার আছে আপনার? না, এটা আমি বললামই যে আমরা দেখতেছি বর্তমান যে পরিস্থিতিতে আমাদের ভোটার এবং যারা আমরা ক্যান্ডিডেট কেউ আসলে পরিপূর্ণ নিরাপত্তার মধ্যে নাই, সে কথা আমি আগেই বলেছি। এর জন্য আমি অবশ্যই বলবো আইন শৃঙ্খলা বাহিনী তারা শক্তিশালী হতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, এবং যারা ধমকি দেবে, হুমকি দেবে তাদেরকে অবশ্যই অ্যারেস্ট করতে হবে। এটা আমরা চাই। যদি এটা না করা হয় তাহলে আবার সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। আমি আজাদ আলাউদ্দিন, আমি নয়াদিগঞ্জে কাজ করি। তো আপনি শুধু বরিশালের না, আপনি একজন কেন্দ্রীয় নেতাও। আর ইসলামী সমমনা 8 দলের যে জোট হলো, সেটির আসন সমঝোতা এই ব্যাপারগুলো কোন পর্যায়ে আছে? আলহামদুলিল্লাহ প্রায় তো চূড়ান্ত দিকেই চলে গেছে, প্রায় হয়তো 2-1 দিনের মধ্যে ইনশাআল্লাহ ঘোষণা হয়ে যাবে, 2-1 দিনের মধ্যে। আর বরিশালের ব্যাপারটা হলো এটা কেন আমার বাবার জন্ম, আমার দাদার জন্ম, আমাদের নিজেদের জন্ম, এটা আমাদের নিজেদের। এখানে তো হয়তো বা যেরকম আমি কি শফিক সাহেবের সিট চাবো নাকি যেটা আমাকে দেন, আমি অন্য যারা কেন্দ্রীয় লিডার আছে বলবো যে এটা আমাকে দেন না, এটা তো হয় না। কাজী বরিশালের সিট হয়তো বা এটা তো বলার দরকারই নেই, এটা তো আমাদের ইনশাআল্লাহ অবশ্যই যদি জোট হয় তাহলে অবশ্যই সিটটা তো আমাদের এমনিতেই ছিল। জল ভাই, আপনি তো 2টা আসলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, রানা ভাই, 5 এবং 6 জোট থেকে দিতে হবে নাকি পাবেল পাবেল দেখেন জোট তো আসলে কেন্দ্রের নির্বাচন, একটু ফুটিস লই সামনে দিয়ে কোন জায়গায় কে নির্বাচনে দাঁড়াবে এটা তো জোট নির্বাচন করবে না, জোট তো ক্যান্ডিডেট নির্বাচন করবে না। জোট হলে আসন ভাগ করবে, বরিশাল আপনার, বাকেরগঞ্জ আপনার, মেহেন্দিগঞ্জ আপনার, এটা হলো জোটের দায়িত্ব। আর প্রত্যেক দলের দায়িত্ব হলো যেই দল যেখানে পেয়েছে সেখানে কাকে ক্যান্ডিডেট দেবেন, সে দলের দায়িত্ব। যদি সমঝোতা হয় তাহলে কি আপনি দুইটাই করবেন নাকি একটাই? সেটা আমার দল জানে, সেটা আমার দল। যদি দল আমাকে 2টা বলে আমি 2টাই করবো, দল যদি 1টা বলে 1টাই করবো। কিন্তু সদস্য যদি আপনাকে বলে না দেওয়া, সেক্ষেত্রে কি শেষ পর্যন্ত আপনি থাকবেন কিনা জামাতের প্রার্থীর পাশে? আমাকে না দেওয়া হয় না, আমাদের আন্দোলনকে না দেওয়া হয় আপনাদেরকে আন্দোলন না, এটা 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 ভিত্তিহীন কথা। একজন আমিরের সিট এটা ভিত্তিহীন, এটা অমূল্য, এখানে প্রশ্নই হতে পারে না, এটা অযৌক্তিক। এখানে যদি আমিরের সিটি যদি আমির না পায় তাহলে জোটটা কি? যেখানে দেখা যায় যে জোট ভিত্তিক কোন সংগঠন অন্যান্য কুখা লিডারদেরকে পর্যন্ত জোটের কেন ছেড়ে দেয়, এরকম এখনো তো দেখতেছেন। এই যে বিএনপি কয়েকদিন আগে এই মানে গতকালকে ডিসাইড করছে কিছু সেট ছেড়ে দিয়েছে যেখানে বাঘা বাঘা তাদের ক্যান্ডিডেট ছিল, সেখানে আমিরের সিট অন্য কেউ, ওটা তো
আসলে আমি মনে করি ভিত্তিহীন এবং চাওয়াও তো উচিত। এটা আমি তো মনে করি উদ্যুত বেশি, এটা তো ঠিকও না, উদ্যুত হয় আমার মনে হয়। যেমন আমি যদি শফিক সাহেবের সিট চাই, এটা দেখতে কেমন দেখে, দেখতেও ভালো লাগে, উচিত তো না। আসসালামু আলাইকুম, আমি ফাহিম ফিরোজ, আছি মানব কণ্ঠে কাজ করি বরিশাল প্রতিনিধি হিসেবে। আমি একটু জানতে চাই যে একটা লোকমুখে শোনা যাচ্ছে যে আপনারা 150 আসন চেয়েছেন শরীফ দলদের কাছে, আসলে আপনারা কত দল? শোনা লোকমুখের কথা লোকমুখের কাছে থাকে, এটা আমাদের কোনো জোটের কথা না। আমাদের জোটের কথা হলো আমাদের আসলে হলো যে যেখানে হওয়ার সম্ভাবনা বেশি, এখন পর্যন্ত ভিত্তির উপর আমরা আছি, যে যেখানে হওয়ার সম্ভাবনা বেশি আমরা সেইটি নিয়ে আলোচনা করব, সেখানেই তাকে আমরা সেই দলকে আমরা সেখানে দেব। আমি বাংলাদেশ কাজ করি। আপনারা বরিশাল বিভাগে 21টা আসন, আপনারা এর মধ্যে কয়টা আসন চাইবেন? না দেখেন, এখানে যারা যারা শক্তিশালী, আমরা তো ধরেন বরিশালের সব জায়গাতেই আমরা এর মধ্যে পিরিজপুর আমাদের সাহিদ সাহেব এটা তো চাওয়ার প্রস্তুতি আসেনি, সেখানে আমরা সেখানে ছেড়ে দেব। আবার দেখা যায় অন্য কোনো জায়গায় যদি জামাত বা অন্য আমাদের শরীরটা শক্তিশালী হয়, আমরা সেখানে থেকে ছেড়ে দেব না। এছাড়া আমাদের বরিশাল পুরা 21টা আসনের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন এখানে অনেক শক্তিশালী, সব সিটগুলিতে শক্তিশালী, সবগুলিতে। আবার দেখা যায় অন্য এলাকাতে অন্য দল শক্তিশালী, কাজে আমরা তো চাইবো যে যেখানে যেখানে শক্তিশালী সে সেখান থেকে ক্যান্ডিডেট হোক, এটা আমাদের মূল নীতি। যেখানে যে শক্তিশালী, এটা আমরা দীর্ঘদিন পর্যন্ত কমিটি আছে, মানে এগুলো আমরা বিশাল জরিপ করছি এতদিন পর্যন্ত। জরিপ করার পরে সেটি নিয়ে পর্যালোচনা চলতেছে যে কার এখানে কি শক্তি আছে। আমি আসলে হঠাৎ করে আপনাদেরকে সৌজন্য সাক্ষাৎ আপনাদের আসছেন, আমার কাছে খুব ভালো লাগছে। আর বরিশাল সাংবাদিকদের সাথে আমার এমনিতে ধর্মনগর সম্পর্ক আছে কি নেই, এটা আগে থেকেই আছে। এর জন্য আমি মনে করি যে দীর্ঘদিন দেখা হয় না, এর জন্য আসছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে দেন। আমি একটু মানে রিকোয়েস্ট করবো, এটা হচ্ছে আমি কালবালায় কাজ করি বরিশালে। আপনার নিউজগুলো আমরা পাই বাপের কাছ থেকে, বাড়িটা দেওয়ার মতো না, একটু বক্তব্য সহকারে তারা এইরকম যদি নিউজগুলো একটু দেওয়া হয় আমাদের জন্য ভালো হয়। সমস্যা হলে এখন নির্বাচনে অনেকটা আমাদের ভোটের ব্যাপারটা রেস্ট্রিকশন আছে তো, এর জন্য অনেক সময় যে মানে এমন ভাবে আমরা তো কর্মী সভা করতে পারি কিন্তু ভোটের প্রচারটা করতে পারি। এটা দুই চার লাখ যদি ঠিক আছে এটা আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ, আল্লাহ শুকরিয়া।